এর ফেসবুক পেজে আজকে যারা আছেন আমাদের সাথে থাকছেন যারা তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। উই আর ওয়েলকামিং all of you on behalf of Hollow Self-Care Foundation, Soltec Mindset, and Diabetes Awareness and Being Day. Today is World Mental Health Day, 10th October. এটা এটা ইউএন স্বীকৃত দিবস। আমরা প্রতি বছর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালন করা শুরু করি, প্রতি বছর পালন করি। এবছরের থিম হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিসেস, মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রোফ অ্যান্ড ইমার্জেন্সিস। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে শুরু হয়েছিল 1992 সাল থেকে। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এই ইনিশিয়েটিভটা নেয়। তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয় এবং আলটিমেটলি ইউনাইটেড নেশন এই পুরো ইনিশিয়েটিভে যুক্ত হয়। মানসিক স্বাস্থ্য অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জেনারেল হেলথের সাথে ইন্টিগ্রেটেড। সেটার স্বীকৃতি হিসাবেই ইউনাইটেড নেশনও কিন্তু সারা পৃথিবীতে এই দিনটা পালনের জন্য সকলকে আহ্বান জানায়। আমরা আজকের যে মূল টপিক, ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ, তার আগেই আমরা একটা ভিডিও একটু দেখে নেব। থ্যাংক ইউ সুকন্যা। আমাদের সঙ্গে আজকে বিভিন্ন এক্সপার্টরা আছেন। আমি প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি ডাক্তার মলয় সরকার, এমডি নমস্কার। সাইকিয়াট্রিস্ট। উনি আহ, প্রায় 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সাইকিয়াট্রিস্ট। উনি ফাউন্ডার, ডিরেক্টর অ্যান্ড কনসালটেন্ট অ্যাট মনন। ওয়েলকাম স্যার। আমি ওয়েলকাম জানাবো নমস্কার। ডাক্তার রাকেশ কুমার, প্রফেসর অ্যান্ড হেড অফ কমিউনিটি মেডিসিন, আইকিউসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, and practicing consultant diabetologist in Durgapur, and Vice President of Diabetes Awareness and Youth Day. Welcome, Dr. Kumar. আমি ওয়েলকাম জানাবো মিস শ্রেয়সী চ্যাটার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড প্লে থেরাপিস্ট অ্যান্ড সিইও অফ সল্ট লেক মাইন্ডসেট। আমি ওয়েলকাম জানাবো মিস্টার সোমেন্দু ঘোষ, কনসালটেন্ট ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, certified diabetes educator, founder director of Cognize Nutrition, and having 18 years of experience in community nutrition. Welcome, Mr. Ghosh. আমরা আজকে যে আলোচনাটা শুরু করতে যাব, তার আগে যেটা আমার মনে হয় ভীষণভাবে আমাদের জানা উচিত, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। এটা যে আমাদের জেনারেল হেলথের ইন্টিগ্রাল পার্ট, সেটা কিন্তু কোনো জায়গাতে আমাদের এখনো অব্দি, মানে এখন অব্দি সমাজে খুব ওয়েল অ্যাকসেপ্টেড নয়। আমি পড়াশোনা থেকে দেখছিলাম যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এর কালার হচ্ছে গ্রিন। গ্রিন মানে হচ্ছে আমরা গ্রিনকে সবসময় একটা সুস্থতার লক্ষণ হিসেবে দেখতে চাই আর দেখি। এবং গ্রিন রিবন হচ্ছে ওই ওয়ার্ল্ড মেন্টাল হেলথ দিবসের সিম্বল। আমি একটু আগেই বলছিলাম যে 1992 সালে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ এই 10ই অক্টোবর দিনটাকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে হিসেবে পালন করা শুরু করে। এই দিনটার বিশেষ গুরুত্ব হচ্ছে অন্তত এই দিনে আমরা মানসিক স্বাস্থ্যের কথাগুলো বেশি করে এখানে বলি। কিন্তু এই মানসিক স্বাস্থ্যের কথা কিন্তু আমাদের সারা বছর ধরেই বলতে হবে। আজকের যে আমাদের টপিক, ডায়াবেটিস অ্যান্ড ডিপ্রেশন বা ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ, এটা আমরা যেভাবে আলোচনাটা আজকে এগিয়ে নিয়ে যাব, সেই সেই আমাদের আজকের এই প্রোগ্রামটার যে টপিক এবং তার কনটেক্সটটাকে সেট করার জন্য আমি প্রথমেই রিকোয়েস্ট করবো শ্রেয়সী ম্যাডামকে টু শো আস সামথিং। ম্যাডাম মিউট আছেন। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে।
हाँ, audible, सुनाई yes. ইউ আর অডিয়েবল ম্যাডাম। গুড ইভিনিং এভরিওয়ান। আমার পরিচয় পেয়েছেন, আমি শ্রেয়সী চ্যাটার্জি, সাইকোলজিস্ট, and my job is basically to listen to people's brains argue with themselves. সত্যি এটা একটা ফ্যাসিনেটিং জব বলতে পারি, কারণ নতুন নতুন প্রতিদিন অনেক কিছু স্টোরি যেটা আনফোল্ড হয় আমার সামনে। কিন্তু আজকে আমরা কথা বলবো সেই নট সো সিক্রেট হ্যান্ডশেক বিটুইন ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে। দেখুন, বাঙালি বাড়িতে আমরা আহ, মিষ্টির একটা প্রচলন হয়তো সব বাড়িতেই কম বেশি থাকে, তাই না? এটা একটা জন্ম জন্মান্তরের যেন সম্পর্ক। কারোর বাড়িতে গেলে একটু মিষ্টি মুখে দিন, আবার না খেলে মনে করে যে আতিথেয়তায় বোধহয় একটু ত্রুটি রয়ে গেল। আর আমাদের এই কিছুদিন আগেই বিজয়া দশমী গেছে, শুধু যে মিষ্টি খাওয়া হচ্ছে তা না, আমাদের ফোনেতে যদি স্ক্রিন দেখি, মানে সেখানেও সেই মিষ্টির হাঁড়ির ছবিতে আমাদের পুরো ফোন বোধহয় ভরে গেছে, তাই তো? এর সাথে সাথে আমাদের জীবনে একটা মিষ্টি অতিথি এসে কিন্তু বাসা বেঁধেছে, যার নাম হচ্ছে ডায়াবেটিস। আজকে আমি একজন সাইকোলজিস্ট হলেও আমি একটা গল্প বলবো, অর্থাৎ বলতে পারেন আমার ভূমিকাটা আজকে অনেকটা সেই স্টোরি টেলারের মতো। আমি বলবো একটা লাভ স্টোরি। একটু অদ্ভুত লাগছে শুনতে, তাই না? এর মধ্যে আবার এইগুলো এলো কোথা থেকে? শুনলে বুঝতে পারবেন। এই গল্পের মাধ্যমেই আজকে আমি বলবো ডায়াবেটিসটা কেন হচ্ছে, এর সঙ্গে কি কি মেন্টাল হেলথ জুড়ে রয়েছে, বা মেন্টাল প্রবলেম রাদার কি কি জুড়ে রয়েছে, এবং আহ, এটাকে ম্যানেজেবল করবো কিভাবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, দেখুন তো চিনতে পারেন কিনা। মানে লাভ স্টোরি মানে তো বুঝতেই পারছেন যে দুজন পার্টনার এখানে রয়েছে, তারা কারা কারা। চেনা যাচ্ছে? দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে চলুন, let's talk about the most dysfunctional couple in your body. তারা হচ্ছেন প্যানক্রিয়াস অ্যান্ড ব্রেন। বুঝতেই পারছেন, আধুনিক এরা প্রেমিক প্রেমিকা। মানে আমরা সচরাচর কি দেখি, আধুনিক কাপল তারা একে অপরকে টেক্সট না করে থাকতে পারছেন না। তাহলে কি কথা হচ্ছে এদের মধ্যে? এত কথা হচ্ছে, যেরকম ধরুন ব্রেন কখনো বলতে চাইছে যে আমাকে সুগার দাও, অর্থাৎ গ্লুকোজ দাও। আবার কখনো প্যানক্রিয়াস বলছে আমি এখন ভীষণ কিন্তু টায়ার্ড ফিল করছি, আমি এগুলো একদম তোমাকে দিতে পারছি না, ইনসুলিন তৈরি আর আমি করতে পারছি না। এই শুনে ব্রেনের কি অবস্থা? ব্রেন তখন কখনো কখনো রেগে যাচ্ছে, কখনো কখনো আবার অ্যাংজাইটিতে ভুগছে, আবার কখনো কখনো বেশ মন খারাপও করছে। অর্থাৎ এই যে রেগে যাওয়া, মন খারাপ, এগুলো ব্রেন মানে অর্থাৎ আমাদের মনের মধ্যে এগুলো ঘটছে। তাহলে এই মান অভিমানের খেলা কিন্তু ক্রমশই এদের দুজনকার মধ্যে চলতে থাকছে। আচ্ছা, আমরা আমাদের তো সুগার যদি হয়, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে তো চিনি কম খেলেই তো ব্যাপারটা মিটে যায়। তাহলে আবার কখনো কখনো জোর করে আবার ইনসুলিন কেন নিতে হচ্ছে বলুন তো? আসুন সেইটা নিয়ে একটু কথা বলি। আহ আপনারা মোটামুটি হয়তো জানেন সকলেই ব্রেন কেন গ্লুকোজ চাইছে বা ইনসুলিনের কাজটাই বাকি, তাও আমি একটা শর্ট রিক্যাপ দিচ্ছি। ধরুন, গ্লুকোজ আমাদের কাছ থেকে আমাদের থেকে সেলগুলোর আহ কাজ করার শক্তি পাচ্ছে গ্লুকোজ থেকে, তাই জন্য আমরা খাবার খাচ্ছি। এখন আমরা যখন গ্লুকোজ খাচ্ছি, তখন গ্লুকোজ রক্তের মাধ্যমে প্রত্যেকটা সেলের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু এই গ্লুকোজ
গ্লুকোজ গুলো সেলগুলোতে কিন্তু ঢুকতে কিছুতেই পারছে না, দরজা একেবারে বন্ধ। কিন্তু এই দরজা খোলার কাজটা কে করবে? একটা চাবি। আর চাবিটাই হলো কিন্তু এই ইনসুলিন। আর ইনসুলিন তৈরি হচ্ছে কোথায়? আমাদের প্যানক্রিয়াসের মধ্যে। আবার যদি প্যানক্রিয়াস যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করতে না পারে, তাহলে গ্লুকোজ গুলো কিন্তু আমাদের শরীরে আর ঢুকতে পারছে না। আর গ্লুকোজ না ঢুকতে পারলে কোষগুলো আর শক্তিও পাচ্ছে না। আর শক্তির অভাবে কি হচ্ছে? আমরা ঝিমিয়ে পড়ছি। ঠিক এইরকমই ঘটনা আমার কাছে এসেছিল একজন মধ্যবয়সী একজন ভদ্রমহিলা। তিনি বললেন যে তিনি বেশ এনথুজিয়াস্টিক ছিলেন, সমস্ত কিছু কাজকর্ম সবকিছুই চলছিল, সব ঠিকঠাক ছিল। হঠাৎ যখন থেকে ওনার সুগার ধরা পড়লো, তখন নানা রকম মনের মধ্যে পরিবর্তন তৈরি হলো, এবং উনি বুঝতেও পারছেন না যে ডক্টর কেন সাইকোলজিস্টের কাছে ওনাকে পাঠালেন। উনি বললেন আমার তো এমনি সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমার এখন কিছু কিছু সমস্যা হচ্ছে। তাই তার ফিলিংটা জিজ্ঞেস করলে মানে তিনি যেটা বললেন যে যেন মনে হচ্ছে যে যেন আমি একটা সারাক্ষণ যেন একটা মাইক্রোস্কোপের তলায় বসে আছি। অর্থাৎ আমি কি খাবো সারাক্ষণ ক্যালকুলেট করতে হচ্ছে, বেশি একটু খেয়ে ফেললেই আমার একটা গিলটি ফিলিং হচ্ছে, সারাক্ষণ মনে হচ্ছে এই আমার সুগারটা বেড়ে যাবে না তো। এই মনের মধ্যে এই একটা দুশ্চিন্তা সারাক্ষণ ঘোরাফেরা করছে। আবার সারাক্ষণ মনে হচ্ছে যেন আমার প্যানক্রিয়াস আমাকে থ্রেট করছে, এই এরপর কি হবে, কখনো বাড়ছে কখনো কমছে, একটা ইমোশন মানে ব্লাড সুগার লেভেল কমা বাড়া মানে একটা ইমোশনাল স্পাইকও তো সেখানে হচ্ছে। আমার মনের মধ্যে সারাক্ষণ একটা বার্ডেন, ইচ্ছের সঙ্গে সারাক্ষণ একটা কম্প্রোমাইজ করতে হচ্ছে, একটা অপরাধ বোধ, এই সমস্ত কিছুই আমার মনের মধ্যে চলছে। তার জন্য দেখুন একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, এই যে একটা ফ্রাস্ট্রেশন, আমি যখন লেভেলটাকে কমাতে পারছি না একটা ডিপ্রেশন আসছে, তখন একটা স্ট্রেস লেভেল আমার হাই হচ্ছে। এটা যেরকম হচ্ছে, আবার উল্টো দিকে আমরা আমাদের ক্লিনিকে যখন আসে ছোট থেকে বড়, আমরা দেখি যে ছোট ছোট বাচ্চাদের মধ্যেও স্ট্রেস লেভেল অনেক সময় হয়। তারা পড়াশোনার চাপ, তাদের টিউশনের চাপ, বা কেউ কোনো কিছু পড়াশোনা ছাড়াও অনেক কিছু শেখেন, তার উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাদেরও কিন্তু স্ট্রেস লেভেল অনেক হাই। এবং যারা ওয়ার্কিং প্যারেন্টস, তাদের সমস্যা, সাংসারিক সমস্যা, নানা রকম আর্থিক সমস্যা, বা এই যে প্রাকৃতিক দুর্ঘটনাগুলো হচ্ছে, সেখানে সেই ঘটনার পর পিটিএসডি মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আমরা পাই। বা মনের মধ্যে তৈরি হওয়া সমস্যা শারীরিক তার বহিঃপ্রকাশ হচ্ছে, সোম্যাটিক সিমটমস অনেক সময় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরও চাপ আমার সুগার লেভেলকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে এটা একটা টু ওয়ে স্ট্রিট। মানে কখনো ডায়াবেটিস এর এফেক্ট আমার শরীরের উপর পড়ছে বা মনের উপর পড়ছে, আমার অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস লেভেল বাড়াচ্ছে, আবার এইগুলো থাকলেও আমার সুগার লেভেলটা স্পাইক হচ্ছে। এই এই দুটো জিনিস কিন্তু সারাক্ষণ আমাদের মনের মধ্যে চলতে থাকছে, এবং তার ফলশ্রুতি হচ্ছে সমস্যাটা আরো জটিল হয়ে যাচ্ছে। তাহলে আমি সহজ ভাষায় বিষয়টা আপনাদের বললাম। আসুন এরপর আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারবাবুরা, ডাক্তারি পরিভাষায় কিরকম ভাবে জিনিসটা ওনারা এক্সপ্লেন করছেন আমরা একটু শুনে নিই। থ্যাংক ইউ ম্যাডাম। আজকে তো আমরা সত্যি ডায়াবেটিস এবং মেন্টাল হেলথে যে টপিক, সেটার ক্ষেত্রে আমরা আমাদের মধ্যে আছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর মলয় সরকার। ডক্টর সরকার, আমি প্রথমেই আপনার কাছে যেটা যেতে চাইছি যে যে কমন ইলনেস গুলো যেগুলো আছে মেন্টাল হেলথের ক্ষেত্রে, সেইগুলো ডায়াবেটিসের ক্ষেত্রে কিভাবে এফেক্ট করছে। হ্যাঁ, নমস্কার সবাইকে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমাদের মানসিক যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক রয়েছে। খুব সুন্দর প্রশ্ন। প্রথমেই বলে রাখি, আমাদের ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আর ইন্ডিয়ার মধ্যে কলকাতা হচ্ছে দ্য ডায়াবেটিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মানে এখানে সবচেয়ে বেশি পরিমাণে ডায়াবেটিক রোগী থাকে, নেক্সট টু কলকাতায় সাউথ মানে চেন্নাই। ডিউ টু ফুড হ্যাবিট, স্পেশালি কার্বোহাইড্রেট ইনটেক গুলো আমাদের এখানে খুব বেশি হয়, বিশেষ করে এই পুজোর সময়টায়। এবং আরেকটা হয় যখন
বৈশাখ মাস আসে, আম পাকছে, আম জাম ইত্যাদি, আমরা দেখেছি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই দুটো সময় পেশেন্টদের ব্লাড সুগার গুলো অত্যধিক বেড়ে যায়। বিকজ আম এমন একটা হাই গ্লাইসেমিক ফুড যেটা কিন্তু সুগার খুব বাড়িয়ে দেয়। তো এবার আসি আমাদের আহ, সত্যিকারের প্রসঙ্গে, সেটা হচ্ছে কিছু ডিজিজ আছে যে ডিজিজ গুলোর সাথে ডায়াবেটিসের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। প্রথমেই বলবো মানসিক অবসাদ। সবাই শুনে থাকবেন ডিপ্রেশন বলে যাকে আমরা পরিচিত। সেক্ষেত্রে মানসিক অবসাদ রয়েছে। সেই মানসিক অবসাদের সঙ্গে ডায়াবেটিসের একটা ভীষণ সম্পর্ক। কেমন সম্পর্ক? না, একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট সাপোজ সে ডিপ্রেশনে ভুগছে, তার কারণ যাই হোক না কেন, খুব কমন আমরা দেখেছি ডায়াবেটিস সম্বন্ধে এমন একটা ধারণা রয়েছে, ও বাবা আমার ডায়াবেটিস হয়েছে, আমার তাহলে বোধহয় আর কিছু খাওয়া হবে না, আমি বাঁচবো কি করে, আমাকে বোধহয় ইনসুলিন নিতে হবে, আমি ইনসুলিন ছাড়া বাঁচতে পারবো না। এই যে ধারণাগুলো যখনই তাকে ডায়াগনোজ করা হয় যে আপনি সুগারে, ডায়াবেটিস মেলাইটাসে সাফার করছেন, তখন তাদের মধ্যে এই প্রশ্নগুলো আসতে শুরু করে। তার পরবর্তীকালে অনেকের মধ্যেই যারা এটাকে খুব নেগেটিভলি নেয়, খুব চিন্তা ভাবনা না করে ভাবে যে আমার বোধহয় কি হলো, আমি শেষ, সেক্ষেত্রে তাদের ডিপ্রেশন আসে। বা এছাড়া একটা কোমরবিডিটি হিসেবেও আসতে পারে, ডিপ্রেশন রয়েছে তার সাথে একটা ডায়াবেটিস এসে গেল। তো এক্ষেত্রে যেটা, যে ডায়াবেটিসের মূল যে আমাদের কনসেপ্ট, যে সেটা হচ্ছে লেস ক্যালোরি ইনটেক, মোর ক্যালোরি বার্ন। সেক্ষেত্রে চলে আসে একটা মেটাবলিক সিনড্রোম বলে একরকম ডিজিজ রয়েছে, সেটা এখন ডিজিজের পর্যায়ে চলে এসেছে, সেটা হচ্ছে ইনক্রিজ ওয়েট গেইন, একটা সংক্ষেপে বলতে গেলে। সেক্ষেত্রে তার ট্রাইগ্লিসাইড লেভেল বেড়ে যায়, টোটাল কোলেস্ট্রল লেভেল বেড়ে যায়, একটা ব্যাড কোলেস্ট্রল আছে সবাই জেনে থাকবেন, এলডিএল কোলেস্ট্রল, সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এগুলো বাড়ার ফলে আমাদের লিভারে এগুলো ডিপোজিট হতে শুরু করে, যেগুলো এমএএসএলডি এখন নাম, নতুন নাম হয়েছে। তো এক্ষেত্রে যেটা হয়, দীর্ঘদিন এমএসএলডি যদি থাকে, তার অনেকগুলো কমপ্লিকেশন আসতে শুরু করে। সেগুলোর ফলে আমাদের আহ, 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 বিশেষ করে লিভার ফাইব্রোসিস, দেন লিভার সিরোসিস, এবং কার্সিনোমা, ক্যান্সারের দিকে এগিয়ে যায়। তো সে কারণে মেটাবলিক সিনড্রোমটা এত ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো যেটা আসি সেটা হচ্ছে ডিপ্রেশন যদি থাকে, তাহলে যে ক্যালোরি বার্ন করা দরকার, তার যে হাঁটা দরকার, অ্যাটলিস্ট যে আমাদের গাইডলাইন রয়েছে সেটা হচ্ছে 45 মিনিটস পার ডে, অ্যাটলিস্ট 5 ডেজ ইন এ উইক, ফর কন্টিনিউ। এটা তার করা উচিত, এই রুটিনে থাকা উচিত, তবেই তার ওয়েটটা কন্ট্রোলে থাকবে এবং সেক্ষেত্রে তার সুগার বাড়বে না, অ্যালং উইথ মেডিকেশন। এবং এক্ষেত্রে বলে রাখি, প্রি ডায়াবেটিস বলে একটা ডিজিজ রয়েছে, মানে ডায়াবেটিস এর আগের স্টেজ, খুব সংক্ষেপে বলতে গেলে এই কনভার্সন, মানে অনেকের ক্ষেত্রে কি হয়, প্রি ডায়াবেটিস টু ডায়াবেটিস মেলাইটাস, এই কনভার্সনটাকে আমরা প্রিভেন্ট করতে পারি উইথ স্ট্রিক্ট লাইফস্টাইল মডিফিকেশন, স্পেশালি ফিজিক্যাল ওয়ার্ক, রেগুলার হাঁটা, যেটা আমি বললাম যে ক্রাইটেরিয়াটা এটা রয়েছে, তার সঙ্গে ডায়েট মডিফিকেশন। ডায়েটের দিকটা আমাদের সৌমেন্দু বাবু বলবেন, এবং ডায়াবেটিস এর আরো ডিটেলসে আমাদের ডক্টর রাকেশ আছেন, উনিও বলবেন। তো আমি যেটুকু বলতে চাইছি, এই ডিপ্রেশন থাকার ফলে তার যে পরিমাণ হাঁটা উচিত সে হাঁটছে না। তার ফলে কি হচ্ছে, না আমি হাঁটতে যাচ্ছি না, আমি পারছি না, আমার মন ভালো নেই, আবার হাঁটতে যেতে হবে, এই করে উনি শুয়ে থাকছে বা বসে থাকছেন, বা যে করা উচিত, যে ততটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত উনি করছেন না। এর ফলে সুগার নিয়ন্ত্রণে আসছে না, নিয়ন্ত্রণ না আসার ফলে সুগারের ডোজ বাড়াতে হয় এবং পরবর্তীকালে ইনসুলিনের দিকে এগিয়ে যায়। আমরা শুরুতেই যদি অ্যালার্ট থাকি, এই স্ট্রিক্ট ডায়েট অ্যাজ ওয়েল এজ লাইফস্টাইল মডিফিকেশন করতে পারলে, আমাদের কিন্তু অনেকেই এর কমপ্লিকেশন, লাইক এখন তো আমাদের কনসেপ্ট এসছে গ্লুকোসেন্ট্রিক থেকে অর্গানোসেন্ট্রিক, মানে ডায়াবেটিস কি হয়, আমাদের অনেক পেশেন্টই আমাদের চেম্বারে এসে বলে, ডাক্তার আমি জিজ্ঞেস করি যে আপনার কি ব্লাড সুগার রয়েছে, তো অনেক যারা ইন্টেলিজেন্ট পেশেন্ট তারা বলে ব্লাড সুগার তো ডাক্তার সবার আছে। আমি, হ্যাঁ ঠিক বলেছেন, ব্লাড সুগার কি বেশি আছে দেন নর্মাল, যাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস বলি। সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলে, না আমার তো কেটে গেলে শুকিয়ে যায়, কোনো অসুবিধা নেই, আমার শুধু ডায়াবেটিস নেই, আর যা আছে ওটা আমার কন্ট্রোলে আছে। ব্যাপারটা কিন্তু তা নয়। ডায়াবেটিস একটা গুণে ধরা বাস যখন আমাদের থাকে, অনেক সময় ভেতরে গুণে ধরে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু বাইরের দিক থেকে দেখলে মনে হবে যেন ভালো। ঠিক আমাদের শরীরটা, যারাই ডায়াবেটিসে আক্রান্ত হন না কেন, তাদের রেগুলার একটা ইয়ারলি চেক আপ করতে হয়। বিশেষ করে
ডায়াবেটিক পেশেন্টরা তাদের প্রথম যে অর্গানটা এফেক্ট করে শরীরের মধ্যে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার, মানে হার্ট। হার্টকে এফেক্ট করে। তার পরিবর্তে কিডনি, তারপরে ওই নার্ভটা নিউরোপ্যাথি আমরা বলি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তারপরে চোখের দিকটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইত্যাদি। সমস্ত অর্গানই অলমোস্ট ইনভলভ হয়, এগুলো মেন। তো এক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে রেগুলার মডিফিকেশন, রেগুলার হাঁটা, লাইফস্টাইল মডিফিকেশন হাঁটা করতে পারলে আমরা এখানে অ্যাভয়েড করতে পারি। সুতরাং ডিপ্রেশনের সঙ্গে ডায়াবেটিসের একটা মূল ভীষণ ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আবার উল্টোটাও হতে পারে, যেমন একটা মানে ডায়াবেটিক পেশেন্টের মধ্যে তার ডিপ্রেশন আসতে পারে, বা ডিপ্রেশনের সঙ্গে ডায়াবেটিস আসতে পারে, যেটা আমি এক্সপ্লেন করলাম। এছাড়া আরেকটা রোগ রয়েছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। মানে সাবস্টেন্স বলতে আমরা নেশার দ্রব্যকে বোঝাই। খুব কমনলি যেটা রয়েছে অ্যালকোহল। তো অ্যালকোহলকে আমরা সহজভাবে অনেক সময় বোঝাই, এটা জাস্ট একটা চিনিকে যেমন গুলে দেওয়া হয়, চিনির সিরাপ আমরা বলতে পারি, ঠিক অ্যালকোহলটা তাই। এত পরিমাণে সুগার ও বাড়িয়ে দেয়, মানে বিশেষ করে নর্মাল লোকের ক্ষেত্রেও অ্যালকোহল খেলে সুগার বাড়তে পারে। যাদের অলরেডি সুগার আছে, যারা নাকি ডায়াবেটিসে আক্রান্ত, তারা যদি এই অ্যালকোহল নিয়ে থাকেন মাত্রাতিরিক্ত, তাদের মধ্যে সুগারের প্রাদুর্ভাব আসতে বাধ্য। সুতরাং এই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার পেশেন্টদের কিন্তু আইডেন্টিফাই করা উচিত। আরেকটা যেটা রোগ রয়েছে সেটা হচ্ছে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। এই বাইপোলারের সঙ্গে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের একটা ভীষণ ওতপ্রোত সম্পর্ক রয়েছে, যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে একটা বিশাল একটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়। তো আমরা অনেক সময় এই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার এবং বাইপোলার ডিসঅর্ডার দুটোকে একসঙ্গে ড্রাগ পোলার ডিসঅর্ডার অনেক সময় আমরা বলে থাকি আমাদের ল্যাঙ্গুয়েজে। মানে ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, তার সাথে সাবস্টেন্স ইউজ, স্পেশালি অ্যালকোহল, ক্যানাবিস, এগুলো রয়েছে। তার মধ্যে অ্যালকোহলটা মোস্ট ডেঞ্জারাস, যেটা ডায়াবেটিসের দিকে পেশেন্টকে নিয়ে যেতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস, একটা প্যানক্রিয়াটাইটিস, অ্যালকোহলিক লিভার ডিজিজ, এই ঘটনাগুলো ঘটে। আরেকটা যেটা রোগ আমাদের, যেটা খুব কমনলি দেখা যায়, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে। যে সমস্ত বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে এডিএইচডি তে ভুগছে, অটিজমে ভুগছে, তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক, স্পেশালি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইউজ করতে হয় খুব কম ক্ষেত্রে। তো সেক্ষেত্রেও একটা ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমি শুরুতে বললাম, যে মেটাবলিক সিন্ড্রোম বলে একটা রোগ হয়। তো এই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক অনেক সময় বাচ্চাদের মধ্যে যদি দেওয়া হয়, তৎসহ তাদের যদি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস থাকে এবং ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে এই মেটাবলিক সিন্ড্রোম আলটিমেটলি তাদের একটা ডায়াবেটিস মেলিটাসের দিকে অনেক সময় যেতে পারে। তো এই হচ্ছে মূল সমস্যার রোগগুলো রয়েছে। এছাড়া বুঝতে পারছি স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামটা পেশেন্ট। বিরাট। এই হ্যাঁ, স্পেকট্রামটা একটা হ্যাঁ, বিরাট স্পেকট্রাম। একদম একদম এবং একদম এবং বিরাট এই যে spectrum। আপনি যে ইনফরমেশন গুলো দিলেন, এটা তো আমাদের সত্যি আমাদের আরো খুব বেশি করে ভাবতে হবে, কারণ আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে গত 20 বছর ধরে যে কাজটা করছি ডায়াবেটিস নিয়ে, সেখানে দাঁড়িয়ে দেখেছি যে ডায়াবেটিসের ধরুন এই প্রি ডায়াবেটিস যে টার্মিনোলজিটা আপনি বললেন, সেখানেও কিন্তু ভারতবর্ষ প্রথম। মানে আমাদের একদম ডায়াবেটিস ক্যাপিটাল বলা হচ্ছে ঠিকই, কিন্তু আলটিমেটলি সংখ্যার বিচারে চায়না প্রথম, দ্বিতীয় আমরা। কিন্তু আমাদের দেশে মনে হয় বেশি আরো আছে, কারণ আমাদের দেশে যেটা এত ভালো যেটা নেই হতো। কিন্তু প্রি ডায়াবেটিস এর ক্ষেত্রে অলরেডি ডিক্লেয়ার আমরা প্রথম সারা পৃথিবীতে। তো আমি এখান একদম থেকেই ডাক্তার রাকেশ কুমারের কাছে যেতে চাইছি, যে ডাক্তার সরকার যেটা বললেন একটা বিরাট স্পেকট্রাম মেন্টাল হেলথের, এবং তার একটা বিরাট এফেক্ট ডায়াবেটিসে আছে। আপনি আপনার প্র্যাকটিসে এবং অন বিহাফ অফ ডে যে এত অ্যাক্টিভিটিস আমরা সারা বছর করি, সেখান থেকে দাঁড়িয়ে আপনি তার এফেক্টটা কিভাবে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস ম্যানেজমেন্ট? ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ কে একটা মানে খুব ইম্পর্টেন্ট টপিককে নিয়ে আজকে এতগুলো স্টেক হোল্ডার্স এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে জন্য এসেছেন, তার জন্য সবাইকে তো থ্যাংক ইউ। হ্যাভিং সেড দ্যাট, আমি জাস্ট এক লাইন দিয়ে স্টার্ট করব। ডিপ্রেশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস। ডিপ্রেশন, ডায়াবেটিস, সুরেশি ম্যাডাম ঠিকই বললেন, এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মতো থাকছে, ইভেন হাজব্যান্ড ওয়াইফ মতো থাকছে, বাড়িতে ঝগড়া করছে, দিন ছেড়ে টেনশন হচ্ছে। আমরা রিয়েল লাইফ যেটা এক্সপিরিয়েন্স করেছি, আহ, আমি জাস্ট আমাদের দুটো ডেটা শেয়ার করছি, যেটা একটা পাবলিশ হয়েছে, একটা পাবলিশ হয়নি। আমরা ডে থেকে করেছিলাম। আহ, একটা ওয়ার্কিং গ্রুপ অফ ওয়ার্কিং প্রফেশনাল আমরা ক্যালকাটার মধ্যে ডিউরিং কোভিড স্ক্রিন করেছিলাম, মোটামুটি 2000 পপুলেশন, 1916 টু বি প্রিসাইজ। ওখানে জেনারেল পপুলেশন ছিল, কিন্তু ওয়ার্কিং গ্রুপ অফ পপুলেশন আমি আইডেন্টি রিভিল করতে পারবো না বিকজ অফ সাম অব্লিগেশনস। ওখানে অ্যারাউন্ড 18% ছিল ডিপ্রেশন প্রিভ্যালেন্স,
and around 2% ছিল সিভিয়ার ডিপ্রেশন প্রিভ্যালেন্স, মানে উইথ সুসাইডাল টেন্ডেন্সি। আমরা একটা আর্টিকেল পাবলিশ করলাম 2019 at one of conducted at one of our diabetes center at দুর্গাপুর। আর টাইটেলটা খুব ইন্টারেস্টিং ছিল, ডায়াবেটিস এন্ড ডিপ্রেশন, a tendency or demon of darkness among type 2 diabetes patients. Findings were very scary. গ্লোবাল প্রিভ্যালেন্স বলছে কি 26 to 35-40% ডায়াবেটিস সাথে ডিপ্রেশন থাকতে পারে। ইন্ডিয়াতেও তাই, ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি 35 to 40% বলেছিল স্টাডি গুলো। আমরা যেটা স্টাডি করলাম ওখানে অলমোস্ট 54% ডায়াবেটিস পেশেন্ট ডিপ্রেস ছিল। মাল্টিপল ফ্যাক্টর ছিল, যত দিন হয়েছে অত হয়েছিল, অত বেশি ডিপ্রেস, ওমেনরা বেশি ডিপ্রেস, পুয়ার পুয়ার থাকলে বেশি ডিপ্রেস, ইনসুলিনে আছে বেশি ডিপ্রেস, বেশি কমপ্লিকেশন আছে বেশি ডিপ্রেশন। তো এটা কিন্তু রিয়েল ডেটা আমাদের ক্লিনিক এক্সপিরিয়েন্স থেকে। এটা দেখা গেছে কি যাদেরকে ডায়াবেটিস থাকে তাদের কিন্তু 2 times বেশি রিস্ক থাকে ডিপ্রেশন হতে। ডিপ্রেশন আর ডায়াবেটিস এটা খুব কমন, সবাই জানে। এক দুটো এমন টার্ম আছে মানে যেটা স্পেসিফিক টু ডায়াবেটিস পেশেন্ট, আমরা যেটা বলি ডায়াবেটিস ডিস্ট্রেস। অনেক সময় কি হয়, আপনি দেখবেন পেশেন্ট খুব ইরিটেটেড, আপনার মনে হচ্ছে ডিপ্রেশন আছে, কিন্তু যখন আপনি ডায়াগনোসিস করতে যাচ্ছেন ওইটা আপনার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে পড়ছে না, মানে যে স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ডিপ্রেশন ওখানে পড়ছে না, কিন্তু আপনার মনে হচ্ছে এটা পেশেন্ট ডিপ্রেসড। এটাকে আমরা বলি ডায়াবেটিস ডিস্ট্রেস। ডায়াবেটিস ডিস্ট্রেস হচ্ছে নেগেটিভ থটস এন্ড বার্ডেন। এটা ফিল হচ্ছে যখন ওটা ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট করতে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, টাইমে খাবার খাচ্ছে, এক্সারসাইজ করছে, তখন ওকে বার্ডেন ফিল হচ্ছে, নেগেটিভ থট হচ্ছে, বাবা এ তো করছি, না হলে কি হবে, সোসাইটি তো অ্যাকসেপ্ট করবে কি করবে না, শরীর খারাপ হয়ে গেলে কি হবে, কিডনি খারাপ হয়ে গেলে কি হবে। তো দিস নেগেটিভ থটস এন্ড বার্ডেন ফর ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট ইজ নট এস ডায়াবেটিস ডিস্ট্রেস। অনেক টাইম আমরা এটা মিস করি, কারণ ডিপ্রেশনটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে পড়ে না, বলি তাহলে আপনার কিছু নেই, আপনি যান। একটা হচ্ছে আমার সাইকোলজিক্যাল ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা খুব স্পেসিফিক টার্ম ফর দ্য ডায়াবেটিস পেশেন্টস। আমরা জানি ওকে ইনসুলিন লাগবে না, দিলে চিকিৎসাটা ভালো হবে, কিন্তু পেশেন্ট ভয়ে বা অন্য কোনো কারণে ইনসুলিন নিতে চাইছে না, ডিলে করছে, এটাকে আমরা বলি সাইকোলজিক্যাল ইনসুলিন রেজিস্ট্যান্স। বোথ অফ দিস টু রিজন, টু কন্ডিশনস আর পোটেনশিয়ালি ক্যান বি কন্ট্রোলড ইজিলি। মানে আমরা একটা সিম্পল ওকে ডায়াবেটিস এডুকেশন দিয়ে ডেমনস্ট্রেট করে কি ইনসুলিন ইনজেকশন ইজ নট পেইনফুল, ইটস পেইনলেস, আমরা ওভারকাম করতে পারি, বেসিক থিং। প্রি ডায়াবেটিস নিয়ে যেটা বলছেন, ডায়াবেটিস নিয়ে যেটা বলছেন, ডায়াবেটিস থাকলে ডিপ্রেশন হয় এটা ঠিক আছে, কিন্তু ডিপ্রেশন থাকলেও ডায়াবেটিস হতে পারে। দিস এ বোথ ওয়ে, বোথ ওয়ে ট্রানজাকশন। ডিপ্রেশন থাকলে পেশেন্ট হাঁটবে না, খাবার দাবার বেশি করবে অনেক সময়, আহ, সব সময় লো, ঘুমাবে না ঠিকঠাক। একটা আর জিনিস হচ্ছে কি, মানে অনেক সময় কি হয়, ডিপ্রেশন মে প্রিসিড দ্য ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। এটা দেখা গেছে কি আমরা একটা স্পেশাল টাইপ অফ ডায়াবেটিস বলি, যেটা হচ্ছে টাইপ 3 ডায়াবেটিস। এটা হচ্ছে বেসিক্যালি অ্যালঝাইমার্স কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, অ্যালঝাইমার্স ডিজিজ মানে ডিমেনশিয়া। এটা দেখা গেছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স নট অনলি বডিতে হয়, ব্রেনেও হয়। তো এই যে ব্রেনে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, যেটা কখন খুব বেশি বেড়ে যায়, এটা কিন্তু লিডস টু অ্যালঝাইমার্স ডিজিজ অর ডেমেনশিয়া। এই ডেমেনশিয়াকে লেটেস্ট টার্ম দেওয়া হয়েছে টাইপ 3 ডায়াবেটিস মেলাইটাস। তো যখন প্রি ডায়াবেটিস হয়, বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন ব্রেনেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয় অনেক সময়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ব্রেনে কি হয়, হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিসটা ডিস্টার্ব হয়, হালকা হালকা ইনফ্লামেশন থাকে ব্রেনে, অনেক সময় নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় না। তার ফলে কি হয়, পেশেন্ট অনেক সময় ইরিটেটেড থাকে, ডিপ্রেস থাকে, লো মুডে থাকে, এনার্জি থাকে না, কিন্তু ডায়াবেটিস নেই। তো প্রি ডায়াবেটিস কন্ডিশনেও কিন্তু ডিপ্রেশন থাকতে পারে, বিহেভিয়ার চেঞ্জ থাকতে পারে। So sometimes depression may precede diabetes, and most of the time, diabetes precedes the depression. এটা টু ওয়ে রিলেশনশিপ। তার মানে আন্ডারলাইন একটা মেন্টাল ওয়েলনেস থাকাটা ভীষণ দরকার টু প্রিভেন্ট অর ইয়েস, ম্যানেজ ডায়াবেটিস। ইয়েস। তো এইখান থেকেই আমি আমাদের শ্রেয়সী ম্যাডামের কাছে যাব।
যে ম্যাডাম অ্যাকচুয়ালি ডায়াবেটিসটাকে বলাই হয় কিছুটা ডিনায়াল সাইকোলজি, মানে ডায়াবেটিসের মানুষ যারা আক্রান্ত আছেন তাদের, তারা ওভার থিঙ্কিং করতে মানে খুব মানে চান বা ভাবেন আর কি, যে আমার এটা থেকে এই হতে পারে, এটা থেকে এই হতে পারে। এই যে ওভার থিঙ্কিং তো নিশ্চয়ই একটা কি মেন্টাল ইলনেস। এবং এইখানে মেন্টাল ওয়েলনেস এর জন্য আপনার প্র্যাকটিস থেকে কি মনে হয়, মানে আমাদের কি কি পদ্ধতি অ্যাডপ্ট করা উচিত? এবং সাথে সাথে আমি অ্যাডিশনালি আপনার কাছে জানতে চাইবো যে একজন ডায়াবেটিসে আক্রান্ত মানুষ সে নিজেকে কিভাবে জাজ করবে, বা কিভাবে সে আইডেন্টিফাই করবে যে তার মধ্যে কোনো একটা মেন্টাল হেলথ ইস্যু তৈরি হচ্ছে, প্লিজ। আহ দেখুন, সব সময় যে শুধু ডায়াবেটিস হয়েছে আমাদের কাছে সরাসরি এসেছেন তা না, অনেক ক্ষেত্রে রেফার্ড হয়ে আসেন, যে তারা বুঝতে পারেন যে এর মধ্যে ডিপ্রেশনের জায়গাটা অনেক সময় রয়েছে, বা খুব কম ক্ষেত্রে হলেও অ্যাওয়ারনেস বেড়েছে মানুষের মানসিক যে পরিবর্তন, বা এই যে ডক্টর রাকেশ এতক্ষণ ধরে বললেন যে খিটখিটে মেজাজ হচ্ছে, মন খারাপ হচ্ছে, অনেক রকম গা হাত পায়ে ব্যথা, কোথাও যেন ভালো লাগছে না, সেই ভালো লাগার মানে স্বাভাবিক ছন্দটা আমি হারিয়ে ফেলছি, সেইগুলো নিয়ে আমাদের কাছে আসে। আমি একটা সহজ ভাবে, যেটা আমি শুরু করলাম যেভাবে গল্পটা দিয়ে, কারণ আমার মনে হয় যে এই যে মন খারাপ বা একটা যুদ্ধ করার মানসিকতা তৈরি হয়েছে, যে কি করে এটাকে আমি কবজা করব। হ্যাঁ, মানে মানসিক দিক থেকে আমি যাই খাচ্ছি তাতেই বেড়ে যাচ্ছে কিংবা কমে যাচ্ছে। এই যে আমি বলি যে বন্ধুর মতো যদি আমরা তাকে পাশে নিয়ে এগোতে পারি, যে প্রথমে লাভ স্টোরিটা দিয়ে শুরু করলাম ওই কারণেই, কারণ দেখুন, স্বাভাবিক এই যে কাপল দুজনে রয়েছে, একজন অপরজনের খেয়াল কিভাবে রাখে, তার একটু খোঁজ খবর নিয়ে, তাই তো? তাহলে শুধু যে আমি একটা ভালোবাসার সম্পর্ক হলেই চলবে না, তার সঙ্গে এই যে খোঁজ খবর নেওয়া, তাহলে প্রতিদিনের একটা মেনটেনেন্স দরকার। আমি আমার সুগার চেক আমার রেগুলার বেসিসে আমি যদি নিতে থাকি, তাহলে সেখান থেকে একটা আমার ধারণা বা বোধ থাকছে যে আমার লেভেলটা কিরকম রয়েছে, সেখান থেকে অতিরিক্ত টেনশন সেখানে ক্রিয়েট হচ্ছে না। এবং যখন হচ্ছে না তখন আমার কর্টিজলের রিলিজটাও আমার একটা লেভেলে থাকছে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে শুধু তো আহ খোঁজ খবর নিলেই হলো না, তাকে নিয়ে একটু ডেটেও বেরোতে হয়, হয়তো। হ্যাঁ, সেটা কি আমরা রোজ একটু হাঁটতে বেরোবো, একটু যদি দুবেলা আমরা যদি হাঁটি, তাহলে আমাদের মনের মধ্যে এই ভালো লাগার অনুভূতি গুলো ডেভেলপ করবে। কারণ আমরা যদি হাঁটি বা দৌড়ই, সেক্ষেত্রে আমাদের হ্যাপি হরমোনস গুলো সিক্রেটেড হবে, যেটা আমাদেরকে প্রতিদিন ভালো রাখতে সাহায্য করবে। এবং শুধু হাঁটলাম ঘুরলাম তা তো হলে চলবে না, একটু খাওয়া দাওয়াও দরকার। এবং সেটা মনে রাখতে হবে যে সে কিন্তু জিরো ফিগার মেনটেন করে, অর্থাৎ যা তা খাওয়ালেই হবে না, যেখানে সেখানে খাওয়ালেই হবে না, একটু সচেতন ভাবে খাওয়াতে হবে। খাওয়ার ব্যাপারটা ডেফিনেটলি ডায়েটিশিয়ান আমাদের জানাবেন, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা যেখানটা থেকে আমার সমস্যাটা বেড়ে যাচ্ছে সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। এবং কখনো সখনো তো তারপরেও এত কিছু করার পরেও তো একটু ঝগড়াঝাটি হয়েই যায়, তাই না? কখনো কখনো এই যে স্পাইকটা দেখছি যে বেড়ে যাচ্ছে কমছে, এরকম নানা রকম ডিসরেগুলেশন গুলো পাওয়া যাচ্ছে, তাহলে তখন আমরা সমস্যায় পড়লে কি হয় যে আমরা বন্ধু বান্ধবদের থেকে একটু পরামর্শ নিই। এখানে বন্ধু হচ্ছে ডক্টর বা থেরাপিস্ট, তাদের পরামর্শ নেওয়াটা ভীষণ রকম ভাবে জরুরি, যে কোথায় সমস্যাটা হচ্ছে। এবং কখনো কখনো আমরা যে সমস্যায় পড়েছি, আমাদের কাছাকাছি মানুষদেরকেও আমরা একটু শেয়ার করি আমাদের ফিলিং গুলো, যে এই এই সমস্যা হচ্ছে। সেটা আমি বলবো আত্মীয় পরিজন বা ইত্যাদি মানুষকে, কাছের বন্ধু বান্ধবদেরও জানান। অনেকে না হাইড করে রাখেন, যে সুগার হয়েছে এই জিনিসটা প্রকাশ করতে কোথাও একটা দ্বিধা বোধ করেন। কিন্তু এই কাছের মানুষরাও কিন্তু হেল্প করবে অ্যালার্ম ক্লকের মতো। তারাও হয়তো আহ, আমি মিষ্টি জাতীয় জিনিস বেশি খাচ্ছি কিংবা আমার মেডিসিনটা নিতে ভুলে যাচ্ছি, এই যে হেল্প করা, সেটাও কিন্তু তারা একটা পরামর্শ দান করবে। এবং সব থেকে যেটা দরকার, মাইন্ডফুলি বাঁচা, অর্থাৎ মাইন্ডফুলনেস প্র্যাকটিস, সেটা ভীষণ ভীষণ রকম ভাবে প্রয়োজন। অনেক ভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আমি একটা ছোট্ট আহ
এক্সারসাইজের মতো করে বলবো, যে সেটা যদি রেগুলার ফলো করতে পারেন তাহলে আমরা ম্যাম ভালো ম্যাম থাকবো। আমি কিন্তু এখানে এখানে হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি, তাহলে আপনি কভার করতে হ্যাঁ, পারবেন। এই মাইন্ডফুল যেটা বললেন, মানে এই যে মাইন্ডফুলনেস এর সাথে কি ওভার থিঙ্কিং এর কোনো কন্ট্রাডিকশন আছে? মানে এটা কি দুটো কি বিপরীত ধর্মী? মানে ওভার থিঙ্কিং করলে মাইন্ডফুল থাকা যাবে না, এটা কি এরকম না, ব্যাপার? সেটা হচ্ছে আমার অ্যাংজাইটি মাইন্ডফুলি যদি মাইন্ডফুলনেস যদি আমি প্র্যাকটিস করি, আমার অ্যাংজাইটি লেভেলটা অনেকটা ডাউন হবে এবং তখনই আমার ওভারথিংকটাও কমে আসবে। হ্যাঁ, আমার যে দুশ্চিন্তা বা নেগেটিভিটি বা নেগেটিভ থটস, এক্সট্রিম নেগেটিভ থটস, আমার শরীর সংক্রান্ত বিষয় নিয়ে আমি বারবার বারবার রেপিটেটিভ থটস গুলো আমার মনের মধ্যে আসে। আমি সুগার মানে আমি ভাবছি আমার লাইফটা শেষ, আমার খাওয়া দাওয়া শেষ, আমার জীবন থেকে আনন্দগুলো শেষ। এই যে বিষয়গুলো আমার একটা রেস্ট্রিকশনের মতো, আহ, মানে আমার পছন্দের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা সবকিছুই করতে পারবো, কিন্তু একটা পরিমাপ, একটা পরিমিতি মেপে। আমাদের এমন কিছু নয় যে আমাদের জীবন থেকে আমাদের মানে আনন্দগুলো সব হারিয়ে যাবে। একেবারেই না, তাহলে আমাদের স্ট্রেস লেভেলটা বেড়ে যাবে, ডিপ্রেশন লেভেলটা আরো হাই হয়ে যাবে। এই কারণেই আমাদের কাছে কাউন্সিলিং এর জন্য আসেন। এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস প্রতিদিন। আমি একটা আহ, এইটুকু যদি প্র্যাকটিস করি, মানে এর অনেক পদ্ধতি রয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ধরুন এই যে হাঁটার কথাই একটু আগে বললাম, যে আমরা যখন হাঁটতে বেরোচ্ছি তখন আমাদের মাথায় দেখুন সারাক্ষণ মানে অজস্র চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি আমার ডেডলাইন কি রয়েছে কাজে, হ্যাঁ, আমার বাচ্চাকে কি খেতে হবে, খেতে দিতে হবে, কিংবা আমার এই রান্নাটা করতে হবে, কিংবা আমার পরের দিন হয়তো মেয়ের আসবে না, নানা রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে, কিংবা আমার বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন তাদের অসুস্থতা। আমি সমস্ত কিছু থেকে আমি বলবো নিজেকে একটু চিন্তাগুলোকে সরিয়ে রেখে আশপাশে প্রকৃতির মধ্যে যে চেঞ্জেস গুলো দেখছেন, ধরুন এক রাস্তা দিয়ে রোজ হাঁটছেন, কিন্তু আমরা না খেয়াল করি না যে ধরুন একটা পাতা ঝরার দিন আসছে, কিংবা একটা নতুন পাতা গজানোর দিন, কি কি চেঞ্জ গুলো হচ্ছে, এই যে গ্রিনের শেডস গুলো চেঞ্জ হচ্ছে, কতটা পরিবর্তন হচ্ছে। আমরা যদি খুব সূক্ষ্মভাবে এগুলোকে, এই পরিবর্তন গুলোকে দেখতে থাকি প্রতিদিন নিয়ম করে, এবং সেটা একটা মনের মধ্যে এই প্রকৃতির এই চেঞ্জ গুলো, সেটা কিন্তু একটা অসম্ভব একটা পজিটিভ এফেক্ট তৈরি করে। এছাড়াও যে কোনো জিনিস নিয়ে আমার পছন্দের যে জিনিসগুলো, আমরা মানুষের সঙ্গে মানুষের কথা বলি না, আমরা অনেক সময় এই গ্যাজেটস নিয়ে খুব ব্যস্ত থাকি। একটু নিজেদের সমস্যাগুলো শেয়ার করা, ভালো লাগার ফিলিং গুলো, মানে বন্ধুদের সঙ্গে কাঁধে হাত রেখেও যদি আমরা একটু গল্প করি, তাহলেও দেখুন আমাদের শরীর থেকে অক্সিটোসিনটা সেখানে সিক্রেশন হচ্ছে। সেই ভালো লাগাটা, হ্যাপি হরমোনস যেটা সিক্রেটেড হচ্ছে, সেটা আমার স্ট্রেস লেভেলটাকে অনেকটা ডাউন করছে। এবং তার সঙ্গে আমার সুগার লেভেলটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এইভাবেই আমার লাইফস্টাইল এর মধ্যে যদি আমি পরিবর্তনটা রাখি, আমরা পাশাপাশি অনেক মানুষ থাকলেও আমরা ফোনের মধ্যে ডুবে রয়েছি, ইলেকট্রনিক্স গ্যাজেটস নিয়ে আমরা ব্যস্ত থাকছি। ব্যস্ততা দেখুন জীবনে থাকবে, এবং এই যে বিজ্ঞানের আশীর্বাদের জন্য যে জিনিসগুলো আমরা হাতে পাচ্ছি, এগুলোকে নিয়েও আমরা ব্যস্ত থাকবো। কিন্তু যদি আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, আমরা যদি একটা দিনের মধ্যে একটা সময়কে বেছে নিই, আমরা একটা মোটামুটি একটা রুটিন ফলো করি, রেগুলার চেক আপে যাই, শরীরের অসুস্থতার সঙ্গে সঙ্গে মনের অসুস্থতা গুলো নিয়েও যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, এগুলোকেও যদি সমস্যা বলে অ্যাড্রেস করি, যে এমন নয় যে আমার শরীর রেগুলার ওষুধ তো খেয়ে নিলাম, ব্যাস আমার তো তাহলে সুগার লেভেলটা তো কন্ট্রোলে থাকার কথা, তাহলে হচ্ছে না কেন? হ্যাঁ, এই এই বিষয়গুলোকে যে মাইন্ডফুল প্র্যাকটিসটাকে হ্যাবিটের মধ্যে তাহলে আনতে হবে, ওইটা হ্যাবিটের একদম মধ্যে আনতে একদম পারলে। এবং সেখানে দাঁড়িয়ে আমি ঠিক এই জায়গা থেকেই মিস্টার শুভেন্দুর কাছে যাব। সেটা হচ্ছে যে এই যে মাইন্ডফুল প্র্যাকটিস, তার মধ্যে ইটিংটাও আছে। কারণ ডায়াবেটিস ম্যানেজমেন্টে কিন্তু ক্যালোরি ইনটেকের একটা মেজর রোল। তো এই ইটিং এর সাথে যেমন ডায়াবেটিস ম্যানেজমেন্টে যোগাযোগ আছে আমরা জানি, কিন্তু ইটিং এর সাথে কি মেন্টাল হেলথ, আন্ডারলাইন মেন্টাল হেলথের কোনো রিলেশনশিপ আছে, হ্যাঁ। মিস্টার শুভেন্দু? সব থেকে আগে আমি ডেকে অভিনন্দন জানাবো যে এরকম একটা ভালো টপিকে আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথের ডিসকাশন হচ্ছে এবং আমি এই ডিসকাশনটার পার্ট হতে পেরেছি। তো জাস্ট টপিকটাতে আসার আগে আমি জাস্ট একটা এডিএর কোড, মানে এডিএর কারেন্ট 2025 গাইডলাইনে যেটা বলছে স্ট্যান্ডার্ড কেয়ার প্র্যাকটিস, আমি জাস্ট রিড আউট করছি। সেখানে সেকশন 5-এ বলছে ফেসিলিটিং পজিটিভ হেলথ বিহেভিয়ার অ্যান্ড ওয়েলবিং
হুইচ ইনক্লুড স্পেসিফিক গাইডেন্স অন দ্য সাইকোলজিক্যাল কেয়ার। সো এখানে স্পেসিফিক করছে যে টু ম্যানেজ ডিপ্রেশন, ডিস্ট্রেস, অ্যাংজাইটি, এই ডিসঅর্ডারগুলোকে নেগলেক্ট না করে ম্যানেজ করা, অ্যান্ড কেয়ার গিভারদের অ্যালং উইথ দ্য ফ্যামিলি কেয়ার গিভার অ্যান্ড দ্য ক্লায়েন্ট অর দ্য পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস, যে যারা হচ্ছে ওভারবার্ডেন উইথ দ্য ডিজিজ, শুড গেট দ্য মেন্টাল সাপোর্ট ফ্রম দ্য সাইকোলজিস্ট অর কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। দিস ইজ দ্য গাইডলাইন। নাও আমি মাইন্ডফুলনেস একটা ব্রডার অ্যাসপেক্ট, আমরা এবার মাইন্ডফুল ইটিংটা নিয়ে বলবো। বিকজ একটাই হরমোন ইনসুলিন এখানে ইনভলভড, যেখানে আপনার ডিপ্রেশনের জন্য, এবং ডক্টর রাকেশ অলরেডি বলে দিল টাইপ 3 অ্যালজাইমার্সের জন্যও ইনসুলিন রেজিস্ট্যান্স ইন দ্য ব্রেন। তো আমরা যখন খাবারটাকে যেরকম আগেকার দিনে আমরা করতাম, যে খুব ধীরে সুস্থে খাওয়া, খাওয়ার সময় আমাদের ঠাকুমা দিদিমারা বলতো কথা বলবি না বা মনোযোগ সহকারে খা। তো এই যে ওরো সেন্সারি এক্সপোজার বা ডিউরেশনটাকে বাড়ানো, মানে ইটিং স্লোলি, আমাদের একটা আছে, আপনারা সবাই সার্চ করলে গুগলে দেখতে পারবেন। আমরা অনেকবার করেছি মাইন্ড সল্টলেক মাইন্ডসেটের সাথে, প্র্যাকটিক্যালি করতে হবে রেজিনস এক্সপেরিমেন্ট। সেটা একটা কিসমিসকে ফিল করা, প্রথমে হাতের মধ্যে কিসমিসটা নিলাম, তারপরে সেটা মুখে টাচ করলাম, স্মেলটা নিলাম, মানে প্রত্যেকটা খাবারকে এইভাবে উপলব্ধি করে, তারপরে টাঙে রোল করব, আস্তে আস্তে ওটাকে রোল করব, তারপরে আস্তে করে বাইট করব, তার যে জুসটা বেরোচ্ছে সেটাকে ফিল করা, তারপরে খাওয়া। সেম এইভাবে যদি করা যায় প্রত্যেকটা খাওয়া, কার্বোহাইড্রেট ইজ নট কালপ্রিট, আমাদের ভেরি লো কার্বোহাইড্রেট, এডি মানে এডি একেবারে বলছে না, তাহলে গ্রেনিল হরমোনটা যখন কমবে তখন আমাদের কিন্তু জিএলপি অ্যান্ড পিওয়াইওয়াই এটা ইনক্রিজ করবে। এবার স্যাটাইটি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্যাটাইটি কিন্তু ব্রেনের একটা সেন্টারে গিয়ে আমাদেরকে হিট করছে। যদি আমরা মাইন্ডফুলি খাই, আপনি হাফ প্লেট বিরিয়ানিতেও মাইন্ডফুলি স্যাটিসফাইড হতে পারেন, বাট যখন মাইন্ডলেসলি আপনি খাচ্ছেন তখন কিন্তু ফুল প্লেট বিরিয়ানি খেয়েও মনে হচ্ছে আমি স্যাটিসফাইড নই, বিকজ আমি তো মন দিয়ে খাবারটা খাচ্ছি না। এবং পোর্শন কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ডায়াবেটিস ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল ডিপ্রেশন। কার্বোহাইড্রেট যেরকম ব্রেনের বন্ধু, আবার অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট কিন্তু ব্রেনের শত্রু হয়ে দাঁড়াচ্ছে, যেগুলো হোয়াইট কালপ্রিট বলা হচ্ছে। তো মাইন্ডফুল ইটিং একটা প্র্যাকটিস, এটা কাউন্সিলিং এর মাধ্যমে আমরা ধীরে ধীরে শেখাই। এবং বেশি ছোট বাচ্চারা যেহেতু আমার কাছে আসে, আজকে একজন বাচ্চার মা শেয়ার করলো যে অনেকটা ওয়েট কমার পর ইনসুলিন রেজিস্ট্যান্স বা অ্যাকন্থেসিস নিগ্রিক্যান্স 103 কেজিস থেকে 75 কেজিস হয়েছে। আজকে আমাদের ওয়াকে উনি বাচ্চাটা এসেছিল এবং ডিসকাস করছিল এই বিষয়গুলো নিয়ে ওর মা। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে মাইন্ডফুল ইটিং প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস হয় ডায়াবেটিসে, ওভার রিল্যাক্সড মানে কি, পিয়ার প্রেশারের জন্য যাকে আমি সব কিছু খাবো, ধুর খেয়ে তো কিছু হচ্ছে না, এটা অলরেডি স্যার ম্যাডামরা বললেন যে এটাকে অ্যাকচুয়ালি বলে ডায়াবেটিস ডিস্ট্রেস, ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল বার্ডেন। মানে অতিরিক্ত নিয়ম করতে করতে পিয়ার প্রেশার, এবং আপনার যারা রিলেটিভ আপনার ভালোই চাইছে, আপনাকে অতিরিক্ত ডায়েটের কন্ট্রোলের মধ্যে রাখছে, এই অতিরিক্ত কন্ট্রোল করতে গিয়ে যে সাইকোলজিক্যাল স্টেটটা আসছে, এর ফলে লাইফটা যেন পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। দূর একটা মিষ্টি খেতে গেলেও ভাবতে হচ্ছে, কোনো বার্থডে পার্টিতে আমি কেক খেতে পারছি না। এইখান থেকে আমাদের ডায়াবেটিস এডুকেটরদের রোল, যে কাউন্সিলিং অ্যান্ড প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস, এইভাবে আমরা শিখিয়ে থাকি। এটা একটা লং প্রসিডিওর, আমরা একটু বিষয়টা ছোট করে বললাম। এটা ডিফারেন্ট টুলস এবং ডিফারেন্ট পিক্টোরিয়াল জিনিসপত্র, লাইভ ফটো, লাইভ খাবার দাবার জিনিস দেখিয়ে এগুলোকে আমাদের বোঝাতে হয়। না, এখানে আরেকটা জিনিস আমি জানতে চাইবো এখন। হুম। মানে কোনো নিউট্রিশন একটা একটা বড়, এই টার্মটা খুব চলছে। এই কোনো নিউট্রিশনের সাথে ডায়াবেটিস ম্যানেজমেন্টে কি সম্পর্ক, বা মেন্টাল হেলথের কি কোনো সম্পর্ক আছে কোনো? হ্যাঁ, ক্রোনো নিউট্রিশনটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ক্লক, যেরকম আমরা ঘড়ি ধরে সমস্ত কিছু মেনটেন করি, সূর্য ওঠার থেকে সূর্য ডোবা অবধি আমাদের বডিতেও, ব্রেনেও, আমাদের ভেতরেও একটা কিন্তু ক্লক আছে। এবার এখন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আগেকার দিনের মানুষ সন্ধে বাতি জ্বালানোর পরেই তারা ঘুমোতে চলে যেত, বা অল্প স্বল্প কিছু খেলো, তারপরে তারা ভোর 4টে 5টার সময় উঠছে। এখন কি করছে, 2টো 3টের সময় ঘুমোতে যাচ্ছে। এবার যত বেশি পরিমাণে বা অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট আমরা বেশি খাবো, কেন তখন তো আমাদের ইনসুলিন কাজটা কম করছে। আফটার 6 PM বা আফটার সানসেট আমাদের কিন্তু ইনসুলিন কাজটার ক্ষমতাটা অনেক কমে যাচ্ছে।
এবার ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বাড়বে আমরা যখন বেশি বেশি করে খাবো। এবার টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রোনো নিউট্রিশন, ক্রোনো নিউট্রিশনের সাথে আরেকটা টার্ম আসছে, প্রিসিশন নিউট্রিশন, মানে কাস্টমাইজড অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। এই দুটোকে যদি ব্যালেন্স করা যায়, যেরকম আপনার টাইম ফর এক্সারসাইজ ম্যাডাম বলে দিল বা টাইম ফর মেডিটেশন বলে দিল, সেরকম আর্লি মর্নিং থেকে যে ডায়েটের টাইমিং গুলো থাকবে এবং কোন খাবারটা কোন সময় খাবো এবং কোন ধরনের জিনিসটা আমি অ্যাভয়েড করব, আমি সানসেটের পর থেকে কার্ব কাউন্টিংটা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে দেব। যদি খেতে হয় আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো বা ওয়ান পট মিল জাতীয় জিনিস, যে ডালিয়ার খিচুড়ি, তার মধ্যে আমি সয়াবিন দিলাম, সবজি দিলাম, ডালিয়াটা মধ্যে ফাইবার বেশি। বা আজকাল খুব লোকজন ওটস খাচ্ছে, আমি বলছি না যে ওটস খাওয়া যাবে না, ওটস খেলেও সেই রোলড ওটস রিফাইন্ড জিনিসটা খেলে চলবে না। আর প্রোটিনটাকে বাড়াতে হবে, যেহেতু এখন ইন্ডিয়াতে সার্কোপেনিয়া রেট অনেক বেশি, যত মাসেল ওয়াস্টিং হবে তত কিন্তু আবার চান্স অফ ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক আমরা দেখে দেখে থাকি, যে আমাদের যদি কারো ক্ষেত্রে 0.8 গ্রাম বা 1 গ্রাম পার কেজি প্রোটিন দরকার হয়, ব্যাক ক্যালকুলেশন করে গেলে দেখা যাচ্ছে যে টু লো প্রোটিনে তারা আছে। হয়তো সারাদিনে যে আমরা প্রোটিনটা পাচ্ছি আফটার অ্যাবজর্পশন আমরা যদি ক্যালকুলেট করি, আমরা বলি না মুসুর ডাল খুব হাই প্রোটিন, অ্যাকচুয়ালি তো খাবো সেই 15 গ্রাম কি 10 গ্রাম, যেটা এক বাটি ডাল হবে পাতলা ডাল, সেটার থেকে হার্ডলি 2 থেকে 3 গ্রাম র ওয়েটের প্রোটিন। সেই 3 গ্রাম প্রোটিন থেকেও আবার অ্যাবজর্পশন হবে 40%। এই ব্যাপারটাকে ক্যালকুলেট করে যদি প্রপার অ্যামাউন্টে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটটাকে নির্ধারণ করা হয় অ্যালং উইথ টাইমিং, তাহলে খুব ভালো হয়। আর একটা জিনিস জাস্ট আমি হাইলাইট করব, যেটা হচ্ছে অ্যাডভান্স গ্লাইকেশন প্রোডাক্টস, যেটা এজিই বলি, যেটা একটা হার্মফুল কম্পাউন্ড প্রডিউস হয় যখন আমাদের সুগার রিয়াক্ট করে প্রোটিন, লিপিডস অ্যান্ড ডিএনএ এর সাথে। এবার এটার থেকে কিন্তু অ্যালজাইমার্স বা ক্রনিক ডিজিজ সবকিছু হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এজিই হচ্ছে পার্টিকুলারলি যখন আমরা হাই টেম্পারেচারে কুকিং করছি, গ্রিলিং, ফ্রাইং বা হোয়াইট কালপ্রিটস গুলো বেশি খাচ্ছি, মানে সুগার, ফ্যাটস, আল্ট্রা প্রসেস ফুডস, তখন কিন্তু এজি কম্পাউন্ডস গুলো বেশি তৈরি হচ্ছে, অ্যালং উইথ স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস, পলিউশন, গাট মাইক্রোবায়োম একটা বড় জিনিস। এর ক্ষেত্রে কিন্তু এই এজি, মানে আপনার যে আজকে ডায়াবেটিস হয়েছে 2025-এ আপনার ডায়াগনোসিস হয়েছে, হয়তো ওটা 2025-এ না, আপনার শরীরে বাসা বেঁধেছে 2015-তে, তারও অনেক আগে হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার আছে। ওই জন্য ছোট ছোট বাচ্চাগুলো যখন আসে, সিমটমস দেখে আমরা বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনি সেরাম ইনসুলিন বা হোমায়ার করুন, কেন ইনসুলিন রেজিস্ট্যান্স প্রত্যেকটা ইন্ডিয়ানসের মধ্যে আছে। এই অ্যাওয়ারনেসটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, তার সাথে যদি মানে ডায়েটারি গাইডলাইনটা সে ছোটবেলার থেকে স্কুল লেভেল থেকে বোঝাতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটা ভালো আমরা থাকতে পারবো। থ্যাংক ইউ। আমরা হুম। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট এখানে আসার আগে মানে শেষে সকল জায়গায় যাবো, তার আগে আমি একটা জাস্ট ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যে এই মেন্টাল হেলথটাকে ইউনাইটেড নেশন সারা পৃথিবীর ক্ষেত্রে পলিসি মেকিং এ সবচেয়ে বড় রোল প্লে করে। 2023 সালের 10ই অক্টোবর ইউনাইটেড নেশন ঘোষণা করেছিল যে মেন্টাল হেলথ ইজ আ ইউনিভার্সাল হিউম্যান রাইটস, এবং সেইটাকে স্বীকৃতি স্বরূপ কিন্তু ইউনাইটেড নেশনের পোস্টাল অ্যাডমিনিস্ট্রেশন একটা তিনটে তিনটে পোস্টাল স্ট্যাম্প পাবলিশ করেছিল। তো এই মানে ইউনাইটেড নেশন পোস্টাল ডিভিশন কিন্তু খুব সহজে কোনো স্ট্যাম্প পাবলিশ করে না। মানে ইউনাইটেড নেশন যেটা বলতে চাইছে যে এই মানে মেন্টাল হেলথটাকে কিন্তু আমাদের সত্যি ভীষণ গুরুত্ব দিতে হবে। শুধু একদিন ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে নয়, সারা বছরই মেন্টাল হেলথকে গুরুত্ব দিতে হবে। এবং যেহেতু আজকের টপিকটা ছিল ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ, কিন্তু আমি একটু ওটাকে ওয়াইডেন করে নিতে চাইছি যে ডায়াবেটিস এবং আদার মেটাবলিক ডিসঅর্ডার্স এর সাথে কিন্তু মেন্টাল হেলথের একটা আন্ডারলাইন বিরাট সম্পর্ক আছে। তো আমি আমার প্রত্যেক এক্সপার্টের কাছেই যাবো, বাট সিঙ্গেল লাইন টেক হোম মেসেজ উইথ ভেরি পজিটিভ ভাইব আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। সেখানে দাঁড়িয়ে আমি প্রথমেই ডাক্তার সরকারের কাছে যাব। আপনার সিঙ্গেল লাইন টেক হোম মেসেজ আপনার পক্ষ থেকে কি থাকবে আমাদের দর্শকদের জন্য আজকে, ডাক্তার সরকার? হ্যাঁ, আমি সবাইকে আপনার প্রথমে পক্ষ যেটা থেকে বলবো যে সিঙ্গেল লাইন টেক অফ মেসেজ। হ্যাঁ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এক্ষেত্রে প্রিভেনশন করার জন্য আমাদের যেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে যেমন অনেকক্ষণ পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, ঠিক আমাদের ভালো থাকতে গেলে
আমাদেরকেও কষ্ট করতে হবে। সুতরাং সেটা হচ্ছে যে আমাদের রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, পজিটিভ থিঙ্কিং, রেগুলার অ্যাটলিস্ট ডায়েট সম্বন্ধে যেটা আমাদের ডক্টর মিস্টার সৌমেন্দু বললেন, সেই ডায়েট সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। এবং আমাদের যত মানসিক স্বাস্থ্যটা, মানসিক পিস, মেন্টাল পিস যেন থাকে, সেই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। ওকে, থ্যাংক ইউ। ডাক্তার ডাক্তার রাকেশ কুমার। আমার দিক থেকে মেসেজ খুব ক্লিয়ার আছে, মানে অ্যাকসেপ্টেন্স এন্ড অ্যাওয়ারনেস। সেলফ অ্যাকসেপ্ট করতে হবে কি আমাকে সুগার হয়েছে, আমাকে টেনশন হচ্ছে। তার বাড়ির লোককে অ্যাকসেপ্ট করতে হবে যে একে সুগার হয়েছে, একে টেনশন হচ্ছে। সোসাইটিকে অ্যাকসেপ্ট করতে হবে যে একে সুগার হয়েছে, একে টেনশন হয়েছে। ডিপ্রেশন, ডিস্ট্রেস, মুড ডিসঅর্ডার কিউরেবল। তার মানে এটা নয় কি আপনি পাগল হয়ে গেছেন। জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার একটা এক্সট্রা রোগ হয়েছে, ট্রিটমেন্ট করাতে হবে। আর 2 নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাট দ্য লেভেল অফ ইন্ডিভিজুয়াল। আমাদের যে ডায়াবেটিস এডুকেটর্স আছে তাদের মধ্যে খুব বেসিক বেসিক টুল আছে, আমি 2-4টা নাম বলছি। এটা ইন্ডিভিজুয়ালি সেলফ অ্যাডমিনিস্টার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে, ইনক্লুডিং বেঙ্গলি। GAD-7 কোশ্চেনিয়ার, PHQ-9 কোশ্চেনিয়ার, অডিট কোশ্চেনিয়ার, GHQ কোশ্চেনিয়ার। আপনি প্রত্যেকটা গুগল করুন, বেঙ্গলিতে আপনি ভ্যালিডেটেড কোশ্চেন পেয়ে যাবেন। সেলফ অ্যাডমিনিস্টার, নিজে টিক মারতে পারবেন যে যার প্রশ্ন আছে, তারপরে ঠিক। স্কোর করে বুঝতে পারবেন আপনার কোনো টেনশন আছে কিনা। যদি ইন্ডিভিজুয়াল নাও করতে পারেন, আই উইল রিকোয়েস্ট অল মাই ডায়াবেটিস এডুকেটার্স, ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ডায়াবেটিস পেশেন্ট, ফ্রেন্ডস অফ দ্য ডায়াবেটিস পেশেন্ট, একবার দেখবেন। এবার আপনার যদি মনে হচ্ছে আপনার বন্ধু বাড়ির লোক যদি খুব ডিফারেন্ট বিহেভ করছে, সারা সময় ঘুমাচ্ছে, কারোর সাথে কথা বলছে না, প্রচুর খাচ্ছে বা একদমই খাচ্ছে না, একবার ইউজ করুন। Accept them as they are, try to change their behavior with expert advice. So এবং হ্যাঁ, acceptance একদম and তাই। awareness. অ্যাকসেপ্টেন্স এবং আরেকটা জিনিস Awareness. আমারও মনে হয় সেটা হচ্ছে যে ওই ইনফর্ম থাকা, Yes, why এম্পাওয়ারমেন্ট। awareness. একদম ভেরি গুড। এটা এটা এইটা হলেই সবটা ওভারকাম করা যাবে। Yes. আমি আমাদের শ্রেয়সী ম্যাডামের কাছে যাবো। ম্যাডাম, আপনার পক্ষ থেকে টেক হোম মেসেজ, ওয়ান লাইনার। আমিও ডক্টর রাকেশের সঙ্গে একদম সহমত। অ্যাওয়ারনেসটা তো সবার আগে দরকার। এবং সেক্ষেত্রে এই অ্যাকসেপ্টেন্স না থাকলে যে সবসময় মনে হয় যে অনেকে আমরা সমস্যায় পড়ছি, কিন্তু তা সত্ত্বেও আমরা টেস্ট করাই না। আমরা টেস্ট করাতে গেলেই ভয় পাই। অনেকেই বলেন যে টেস্ট করালে তো আবার কি সব ধরা পড়বে, যতদিন চোখ বুজে থাকা যায় তত সেটাই ভালো। অর্থাৎ আমি নিজের কাছ থেকেই নিজেই কোথায় যেন পালিয়ে যাচ্ছি। কিন্তু সমস্যাটা ম্যাডাম, আপনার কাছে আমি আরেকটা জিনিসও একটু ধরুন, আমরা কাজ করতে গিয়ে দেখেছি বা সমাজে একটা ধারণা আছে, এই সাইকোলজিস্টের কাছে যাবো তাহলে আমি পাগল না। এই যে একদম এই যে স্টিগমা, এই এই একদম এই ঠিক বলেছেন। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার কাছে একটা স্ট্রং মেসেজ যাওয়া উচিত, মানে আজকের সোশ্যাল প্রোগ্রামের মাধ্যমে। স্টিগমাটা তো আমাদের ভীষণ ভাবে রয়েছে। এই যে মেন্টাল হেলথ ডে, আজকে আমি সকালের প্রোগ্রামেও বললাম যে মেন্টাল হেলথ ডে আমাদের কেন এটা পালন করতে হচ্ছে, কেন? এটাই তো একটা দুঃখজনক। মানে এই অ্যাওয়ারনেস যদি থাকতো, এই সচেতনতার জন্য তো এই বিশেষ দিনটাকে আমাদের বাঁচতে হতো না। এটা ঠিকই যে সচেতনতার কোনো নির্দিষ্ট দিন হয় না, প্রতিদিনই ঠিক। সেটাকে আমাদের মেনটেন করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা এটাকে একটা দিন বেছে নিচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে এখনো আমরা শরীর নিয়ে যতটা কনসার্ন, আমরা মনটাকে সব থেকে নেগলেক্ট করি। গুরুত্ব দিন। আমরা নিজেকে সময় দিই না। এবং যেটা সবসময় বলি যে নিজেকে ভালোবাসো। আমার ঠিক। নিজের কোথায় সমস্যা হচ্ছে সেটা আগে আমি অ্যাড্রেস করি। আমি যদি ভালো থাকি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ভালো রাখতে পারবো। আমি যেখানে আমার কাজের জায়গাটা, সেখানেও পজিটিভ এনভায়রনমেন্ট রিফ্লেক্টেড হবে। আমার সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন সেক্ষেত্রে ভালো, এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো অনেকটা উন্নত হচ্ছে তার ফলে। কারণ এই যে এই ডিস্ট্রেসের কথা এতক্ষণ ধরে হচ্ছিল, অ্যাংজাইটি, সেক্ষেত্রে আমি খিটখিটে মেজাজ, বিরক্ত লাগছে আমার বাড়ির লোকজনের সঙ্গে, আমার সন্তানের সঙ্গে, আমার হাজবেন্ডের সঙ্গে, কি আমার বাবা মার সঙ্গে একটা খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে, কাজের জায়গায় আমি মেজাজ ধরে রাখতে পারছি না। হ্যাঁ, একটা হতাশা, একটা হোপলেসনেস কাজ করছে। আর এরপরে কি হবে, এই তো এত কিছু করলাম, এই যে ফ্রাস্ট্রেশন, সেটাও কিন্তু
অনেকটা কমবে। কারণ আমি যদি নিজে মনে করি আমার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, এটা কোনো লজ্জা নয়, এটা আমার অধিকার। আমার ভালো থাকাটা আমার হচ্ছে প্রত্যেকের, আমাদের কাছে অধিকার। এবং এই কোনো সোশ্যাল স্টিগমার করে আমরা যে মানে মিথ গুলোতে আমরা ভীষণ ভাবে আবদ্ধ হয়ে থাকি, যে অনেক রং মেসেজ আমাদের মধ্যে থাকে যে না এইরকম হলে সকলেই তখন আমাদের কাছে কেন আসেননি পরের সিটিং এ, অনেকে বলেন পাড়ার না মানুষরা এই বলেছেন। আমি তখন জিজ্ঞেস করি যে তাদের কি মানে তারা কি সাইকিয়াট্রিস্ট না সাইকোলজিস্ট, তারা কি এই পরামর্শটা কি কারণে কি উদ্দেশ্যে দিয়েছেন? আহ তিনি যদি বারণ করেন যে না আপনি ঘুরতে যাবেন না, আপনি এখানে ইনভেস্ট করুন যেখানে আপনি বুঝতে পারছেন আপনার ক্ষতি হবে, তাও কি আপনি করছেন না? তখন আমি নিজের মতামতটাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু এই জায়গাগুলিতে যেহেতু নিজের মধ্যে সে অ্যাকসেপ্টেন্স নেই, আমি সব সময় আমার একটা ডিফেন্স একটা কাজ করছে যে অন্য মানুষ বারণ করেছে বলে তাই আর আমি কন্টিনিউ করলাম, বা এই তো বেশ ভালো আছি, কয়েকবার ওষুধ খেয়ে আমি দুম করে নিজের ইচ্ছে মতো আমি ওষুধগুলোকে বন্ধ করে দিলাম। কিংবা গেলেই তো আবার বারবার ওষুধ খেতে হবে, কিংবা থেরাপিস্টের কাছে গেলেই আবার তো একই কথা হয়তো বলছেন, তো তাই আর আমার যে শোনার দরকার নেই। কিন্তু এটাও যে একটা কনস্ট্যান্ট হ্যামারিং এর মতো কাজ করে সেটা বুঝতে হবে। আমাদের যে থট প্রসেসটা সেটাকে রিস্ট্রাকচার করতে হবে, আমাদের ট্যাবু গুলোকে ভাঙতে হবে। এইগুলো কিন্তু আমাদের ভীষণ ভীষণ রকম ভাবে প্রয়োজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিস্টার সৌমেন্দু, ওয়ান লাইনার। সব থেকে হচ্ছে দেখুন, গ্রাসরুট লেভেল থেকে অ্যাওয়ারনেস, আর যেটা আমি কমিউনিটি প্র্যাকটিসে করে থাকি যে সোসাইটি লেভেলে, কমিউনিটি লেভেলে, স্কুল লেভেল থেকে, বাড়ির থেকে অ্যাওয়ারনেসটা শুরু করা। মাইন্ডফুলি ভাবনা চিন্তা এবং মাইন্ডফুল ইটিং, ডোন্ট রিগ্রেট, খেয়ে আফসোস করার দরকার নেই। আমি আগের ক্লাসে ফেল করেছি, এবার আলো ইমপ্রুভ করব। তো সবসময় আমরা ইমপ্রুভমেন্টের দিকে তাকাবো, আমরা পেছনে ঘুরে দেখবো না যে আমার এটা ছিল ওটা ছিল, আরো ইমপ্রুভমেন্ট। আমি এখন সুগারটাকে কন্ট্রোল করে কিডনিটাকে কি করে বাঁচাবো, চোখটাকে কি করে বাঁচাবো, সেটাতে বেশি ফোকাস করব। গাটকে রেসপেক্ট করব, গাট হেলথকে রেসপেক্ট করলে অটোমেটিক্যালি আপনি ব্রেনকে রেসপেক্ট করছেন, বিকজ দেয়ার ইজ এ গুড কানেকশন অফ গাট ব্রেন অ্যাক্সিস। এবং ব্যালেন্স ডায়েট, অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে অন্তত একবার আসুন, জানার চেষ্টা করুন। আর ম্যাডাম যেটা বললো, ফলো আপে প্লিজ ফোকাস করুন, সেটা ওষুধের ক্ষেত্রে হোক, কাউন্সেলিং এর ক্ষেত্রে হোক, ডায়েটের ক্ষেত্রে হোক। এটা একটা পার্ট অফ লাইফ, এটা হলিস্টিক অ্যাপ্রোচ। আপনি সবার কাছে একবার করে যেতে হবে, তাহলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন এবং অন্যকেও ভালো রাখতে পারবেন। একদম 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 সেই মানে আমরা আমাদের ডে এর পক্ষ থেকে বা ডায়াবেটিস অ্যাওয়ারনেস এর পক্ষ থেকে যে এত বছরের অভিজ্ঞতা ধরে দেখেছি আমরা, যে ডায়াবেটিসটা কিন্তু একটা লাইফ লং ম্যানেজমেন্ট, এবং সেখানে দাঁড়িয়ে ভালো থাকা যায়। যেটা বারবার আমরা বলতে চাইছি, দারুণ থাকা যায়, ভালো থাকা যায়, নিজেকে একটু মনিটর করতে হবে, নিজেকে এম্পাওয়ার করতে হবে টাইম টু টাইম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মিস ইনফরমেশনটাকে সরিয়ে রাখা। কারণ এইটা আমি একটা জাস্ট আমাদের একটা তথ্য দিয়ে শেয়ার করে শেষ করবো আজকে অনুষ্ঠানটা। আমরা 4 বছর আগে, 3 বছর আগে একটা কলকাতার মধ্যে একটা সার্ভে করেছিলাম, যেখান থেকে দেখেছিলাম যে 80% ডায়াবেটিস পপুলেশন আনকন্ট্রোলড, এবং তাদের মধ্যে অলমোস্ট 70% লোক মিক্স থেরাপিতে আছেন। মিক্স থেরাপি মানে তারা একবার ডাক্তার দেখিয়েছেন, কোন সেই প্রেসক্রিপশনই ফলো করে যাচ্ছেন, 2 বছরে ডাক্তার দেখান নিয়ে। তারপর কেউ বলছেন হচ্ছে ওইখানে ওই পাতাটা খেলে ঠিক হতে পারে, কেউ বলছে ওইখানকার ওই 1 গ্লাস জল খেলে কমে যেতে পারে। আমার আমাদের যেটা বারবার করে বলতে চাইছি সেটা হচ্ছে, প্লিজ টেক দ্য হেল্প অফ এক্সপার্টস, এবং এক্সপার্টের সাথে গিয়ে নিজেকে শেয়ার করুন, নিজের সমস্যাটা শেয়ার করুন। ডায়াবেটিস ম্যানেজমেন্ট কিন্তু খুব ইজি, যদি আপনার ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশনটা প্রপারলি থাকে। কারণ প্রত্যেকটা ডায়াবেটিস কিন্তু ইউনিক, প্রত্যেকের ডায়াবেটিস ইউনিক। আমাদের মধ্যে এখানে 4 জন ও 5 জন যদি প্রত্যেকের ডায়াবেটিস থাকে, তাদের প্রত্যেকটা ডায়াবেটিস ইউনিক। তো উইথ দ্য ভেরি পজিটিভ নোট, আমাদের ডে এবং অলস এবং আমাদের সল্টলেক মাইন্ডসেটের পক্ষ থেকে প্রত্যেক এক্সপার্টকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা আমাদের দর্শকরা আছে আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেককে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম কিন্তু আমাদের এই মানসিক স্বাস্থ্যকে কিন্তু সারা বছর একটু মাথায় রাখতে হবে। এবং ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা শুনলেনই যে মানসিক স্বাস্থ্যের একটা বিরাট এফেক্ট আছে, সবটা পরস্পরের পরিপূরক। উইথ দ্য পজিটিভ নোট যে আমরা ভালো থাকতে চাইলে ভালো থাকতে পারবো। থ্যাংক ইউ টু অল আওয়ার এক্সপার্টস। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট। অনেক ধন্যবাদ। গুড নমস্কার। নাইট।
নমস্কার।